আসসালামু আলাইকুম। আজ 20 আগস্ট 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। 16 বছর পর ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী। কলকাতায় যেভাবে কাটছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দিন। জামায়াত বা গণ অভ্যুত্থানের পক্ষের কোন দলের সাথে সংঘাত চান না তারেক রহমান। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক। দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। এজন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি। এর ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মর্মে জানান যে এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর। তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেন। দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাচন কমিশন গত 11 আগস্ট আরপিও সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করে তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে এবং রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পথে। এর ফলে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। দীর্ঘ 16 বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে। 2001 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্ম বিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। আরপিওর 87 অনুচ্ছেদে এই বিধান যুক্ত করা হয় যে 1898 সালের ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনকালে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য একজন পুলিশ কর্মকর্তা না হয়েও নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 2001 সালে এই বিধান অধ্যাদেশের মাধ্যমে আরপিওতে যুক্ত করা হয়। শুধু জাতীয় সংসদ নির্বাচনেই নয়, পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন আইনগুলোতেও আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্ম বিভাগ বাদ দেয়। এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকে না। 2022 সালের 12 জুন তৎকালীন নির্বাচন কমিশন আয়োজিত এক সংলাপে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার আলোচিত এক মন্তব্যে আওয়ামী লীগ সরকারের মত প্রতিফলিত হয়। তিনি বলেছিলেন, নির্বাচনে সেনাবাহিনীর একেবারেই প্রয়োজন নেই। নির্বাচন পরিচালনায় তারা কাজে আসবে বলে মনে হয় না। কে এম নুরুল হুদা 2018 সালে দিনের ভোট রাতে করা সহ প্রহসনে নির্বাচন করার অভিযোগে এক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীকে কোণঠাসা করে রেখেই প্রহসনমূলক 3টি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের বিজয় নিশ্চিত করেছিল। নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, এই বিধান সে সময় ক্ষমতাসীনরা মেনে নিতে পারেনি। সশস্ত্র বাহিনীর ওই ক্ষমতাকে তারা তাদের ভোট লুটের অন্তরায় মনে করে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্ম বিভাগ বা সেনা, নৌ ও বিমান বাহিনীকে বাদ দেয়। এর ফলে নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে একজন আনসার সদস্যের যে ক্ষমতা ছিল, সেনা সদস্যের তাও ছিল না। স্থানীয় সরকারের সব নির্বাচনেও সেনাবাহিনীকে একইভাবে ক্ষমতাহীন করে রাখা হয়। শুধু তাই নয়, নির্বাচনগুলোতে ফৌজদারি কার্যবিধির 129 থেকে 131 ধারায় এবং সেনা বিধিমালা ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী মোতায়েনও গড়িমসি ছিল আওয়ামী লীগ সরকারের। এই পর্যবেক্ষণ নির্বাচন বিশেষজ্ঞদের। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, 2011 সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়োগের জন্য সরকারকে চিঠি দেয়, কিন্তু সেনা নিয়োগ তো দূরের কথা, সরকার সেই চিঠির জবাব পর্যন্ত দেয়নি।
এছাড়া 2015 সালের 3 সিটির নির্বাচনে নির্বাচন কমিশন 4 দিনের জন্য সেনা নিয়োগের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। পরে জানানো হয় সেনাবাহিনীকে সেনানিবাসেই রিজার্ভ অবস্থায় রাখা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আরেক সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আজ যে ছবি সহ ভোটার তালিকা, এনআইডি এগুলো সশস্ত্র বাহিনীরই অবদান। সশস্ত্র বাহিনীর সহযোগিতা ছাড়া এই বিশাল কাজ করা সম্ভব ছিল না। দেশে যে কটি জাতীয় নির্বাচন অনেকাংশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেগুলোতে সশস্ত্র বাহিনীর কার্যকর সহযোগিতা ছিল। কিন্তু 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন সরকার সেনাবাহিনীকে কার্যকরভাবে নির্বাচনী দায়িত্বে রাখতে চায়নি। কারণ সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের সময় নির্বাচনী অপরাধের ক্ষেত্রে পুলিশের মতো কোনো দলের নেতাকর্মীদের চেনেন না। তারা নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর এই অবস্থান ভোট লুটের অন্তরায়। 2024 সালের 2 অক্টোবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে হঠাৎ করে তোলপাড় শুরু হয়। খবর ছড়িয়ে পড়ে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে কলকাতার বিখ্যাত বিনোদন কেন্দ্র নিক্কো পার্কে দেখা গেছে। তিনি কিভাবে দেশ ছেড়েছেন তা কেউ জানেন না তখনও। তিনি কিভাবে দেশ থেকে অদৃশ্য হয়ে হঠাৎ কলকাতায় উপস্থিত হলেন, ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীকে সেই ব্যাখ্যা দিতে হিমশিম খেতে হয়েছিল। জুলাই আগস্ট 2024 অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের একাধিক মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী সংসদের মতো তার অবস্থানও ছিল রহস্য ঘেরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেন, আমরা খোঁজ খবর নিয়েছি। কেউ যদি নিয়ম মেনে ইমিগ্রেশন পেরিয়ে যেতেন তার প্রমাণ থাকত। তাদের ক্ষেত্রে কোনো প্রমাণ নেই। অনেকে অবৈধভাবে দেশ ছেড়েছেন, কেউ দেশে রয়ে গেছেন, আবার অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। নিউ টাউনে বসবাসরত আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য জানান, তিনি প্রায়ই আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন। তার ভাষায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে সেখানে একটি বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, স্ত্রী কন্যাকে নিয়ে থাকছেন এবং নিয়মিত দলের নেতাকর্মীদের আতিথ্য দিচ্ছেন। প্রতি সপ্তাহে তিনি দিল্লি যান দলীয় বৈঠক এবং ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে। গত সেপ্টেম্বরে ঢাকায় তার ছেলে সফি মুদাসির খান জ্যোতি গ্রেপ্তার হন। ওই সাবেক এমপির মতে, নির্বাসিত নেতাদের মনোবল ধরে রাখার দায়িত্ব পেয়েছেন কামাল। তিনি প্রতিদিন সহকর্মীদের মনে করিয়ে দেন, আমরা এখানে বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে বসবাস করতে আসিনি, আমরা বাঁচতে এসেছি যাতে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে পারি। সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে দাবি ওঠে কলকাতায় আওয়ামী লীগের একটি গোপন অফিস রয়েছে। তবে কক্সবাজারের ওই সাবেক এমপি বলেন, হ্যাঁ, নিউ টাউনে একটি জায়গা ভাড়া নেওয়া হয়েছে যেখানে আমরা মিলিত হই, তবে এটাকে অফিস বলা অতিরঞ্জন। প্রায় 1300 নেতা এখানে আছেন। সবাই কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ড্রয়িং রুমে মিলিত হবেন? জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেওয়ার সময় এই বিচার চান তিনি। অন্য যাদের ফাঁসি চাইলেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। জবানবন্দিতে জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় ডিবি পুলিশের হুমকি পেয়েছেন বলেও তুলে ধরেন ডাক্তার মাহফুজুর রহমান। তিনি বলেন, 19 জুলাই গুলিবিদ্ধ আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় ডিবির লোকেরা আমাদের হাসপাতালে আসেন। ওই সময় নতুন গুলিবিদ্ধদের যেন ভর্তি না করার জন্য তারা চাপ দেন। ডিবি পুলিশের সদস্যরা এই সাক্ষীকে বলেন, অতি উৎসাহী হবেন না, আপনি বিপদে পড়বেন। যাদের ভর্তি করেছেন তাদের রিলিজ করে দেবেন না। এ বিষয়ে ওপরের নির্দেশ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিন বেলা 11:25 13 নম্বর সাক্ষী হিসাবে এই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এছাড়া একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভিনও সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। এ নিয়ে এখন পর্যন্ত এই মামলার 14 সাক্ষী জবানবন্দি দিয়েছেন। জামাত বা গণ অভ্যুত্থানের পক্ষের কোনো দলের সাথে সংঘাতে চান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার এক সভায় তিনি বলেছেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। এজন্য তিনি গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা কোনো রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্যে গণতন্ত্রকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ ঘোচানোর বার্তা দিয়ে তারেক রহমান বলেছেন, ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পদত্যাগ এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের অবমাননার শামিল। গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক দেশ গড়ার মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ শোধ করা এখন সময়ের দাবি। কথার রাজনীতি বাদ দিয়ে কাজের রাজনীতিতে মনোযোগী হওয়ার প্রতি জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদের প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা কথা বলার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির আগামী দিনের রাজনীতি কেমন হবে সে বিষয়ে আলোকপাত করে তারেক রহমান বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। সেটি দেশের ভিতরে হোক, বিদেশে হোক, যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আমাদের আরেকটি লক্ষ্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, কথায় আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। কিন্তু এই কথাটা যদি আপনি ব্যবসায়িক অথবা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে প্রয়োগ করেন, যদি বলেন যে বিশ্বাস করে এটা করে ফেললাম, এটা দিয়ে দিলাম, বা এই বিষয়ে তার সঙ্গে কাজে যুক্ত হয়ে গেলাম, তাহলে কিন্তু সর্বনাশ হবে। সেই জন্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়িক কাজের আগে আপনি অবশ্যই চুক্তি করুন। চুক্তি খুবই জরুরি একটা বিষয়। চুক্তি যেমন আপনাকে প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করবে, ঠিক তেমনি প্রচলিত আইনে আশ্রয় নেবারও এটি পথ তৈরি করে দেবে। সুতরাং আসুন, শুধু বিশ্বাসের উপর নির্ভর না থেকে চুক্তির মাধ্যমে আপনি আপনার বিষয়টিকে, অধিকারকে সুরক্ষিত রাখুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর। ইসরায়েল গাজার রাজধানী গাজা সিটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে কায়রো আশঙ্কা করছে হাজার হাজার গাজাবাসী হয়তো মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন। মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় ৪০,০০০ সেনা মোতায়েন রয়েছে। এটি ১৯৭৯ সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহু গুণ বেশি। সূত্রটি বলেছে, গত কয়েক বছরের মধ্যে আমরা মিশরের সেনাবাহিনীকে এত উচ্চমাত্রার সতর্ক অবস্থায় কখনো দেখিনি। কর্মকর্তা আরও জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির প্রত্যক্ষ নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরই তিনি সেনা মোতায়েনের নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজার জনগণকে স্থানচ্যুত করতে চায়, কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করে না। বর্তমানে সিনাইয়ের বিভিন্ন ঘাঁটিতে মিশরের সেনারা অবস্থান নিয়েছে। বিশেষত গাজা সীমান্তবর্তী জোন সি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী, M60 যুদ্ধ ট্যাঙ্কও রাখা হয়েছে। মিশরীয় সূত্র জানিয়েছে, বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে। কায়রো তাদের জানিয়েছে এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা, তবে সতর্ক করে দেওয়া হয়েছে যদি ইসরায়েল মিশরের ভেতরে কোনো হামলা চালায় তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্পষ্ট করেছেন, গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনায় তারা কোনোভাবে সহায়তা করবে না, বরং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।